দর্শক চ্যানেলে উত্তর আমেরিকার নিয়মিত আয়োজন ল অ্যান্ড ইমিগ্রেশন উইথ অ্যাটর্নি মঈন চৌধুরী। বরাবরের মতো আপনাদের সাথে নিউ ইয়র্ক স্টুডিওতে উপস্থিত আছি আমি রিজওয়ানা এলভিস, এবং আমার সাথে যিনি আছেন তিনি হচ্ছেন অ্যাটর্নি মঈন চৌধুরী। স্বাগতম আপনাকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য। কেমন আছেন? আমরা তো আসলে সবসময় ইমিগ্রেশন এবং আপনাকে পাওয়া মানেই হচ্ছে অসংখ্য প্রশ্ন কিন্তু আগে থেকে আমাদের দর্শকরা করে থাকে যে আপনার মাধ্যমে বিভিন্ন বিষয় নিয়ে আসলে তাদের যে প্রশ্ন থাকে সেগুলো আমাদের মাধ্যমে তারা জানতে চায়। আমি আজকে প্রথমে আলোচনার শুরুতে আমরা একটু EB3 এর দিকে চলে যাই, কারণ এই মুহূর্তে কিন্তু ইমিগ্রেশনে বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন প্রতারণার শিকার হচ্ছে, এবং বিশেষ করে EB3 আমরা যারা মানে এক প্রকার আমি বলবো যে এটা না বুঝে বা অজ্ঞতার কারণে বা লোভে যেটাই বলি না কেন, যেভাবেই বিশেষায়িত করি না কেন, মানুষ কিন্তু EB3 করছে, বাংলাদেশ থেকেও করছে, হয়তো এখানেও এসে করছে। আপনি যদি এইটা নিয়ে আর কি প্রথমেই আমাদের সঙ্গে আলোচনা করেন। ধন্যবাদ এলভিস, খুব সুন্দর প্রশ্ন করেছেন। EB3 হচ্ছে একটা খুব ভালো ক্যাটাগরি। এটা আমেরিকার যে ইমিগ্রেশন ডিজাইন করেছিল, আমেরিকার ওয়ার্ক ফোর্স শর্টেজ থাকার কারণে খুব স্বল্প সময়ে অনেকেই আমেরিকায় আসতো, গ্রিন কার্ড নিয়েই আসতো। EB3 প্রথম শর্ত হচ্ছে আমেরিকান এমপ্লয়ার থাকতে হবে, যে কোনো স্টেটের হোক না কেন, কিন্তু এই এমপ্লয়ারকে কোনো টাকার বিনিময়ে, কোনো আর্থিক লেনদেনের বিনিময়ে কাউকে আনতে পারবে না। যেহেতু এমপ্লয়ারের এমপ্লয়ি প্রয়োজন, সে এমপ্লয়িকে নিয়ে আসবে তার নিজস্ব খরচে, নিজস্ব প্রয়োজনে। কারণ প্রশ্ন করবে, স্যার আপনি তাহলে আমাকে নেবে কেন? আপনি তোরা বলতেছেন তো লোক আমাদেরকে লোক নেবে কেন? হ্যাঁ, আপনাকে প্রয়োজন আছে বিদায় নেবে। এটা হচ্ছে আমেরিকার চিরাচরিত নিয়ম। আপনি যে স্টেটে থাকেন না কেন, আপনি যদি এখন অনলাইনে কোথাও অ্যাপ্লাই করেন, আর এই যে প্রতিষ্ঠান, এটা হতে পারে ফাস্ট ফুড রেস্টুরেন্ট, এটা হতে পারে রেস্টুরেন্ট, এটা হতে পারে গ্যাস স্টেশন, এটা যে কোনো কিছু হতে পারে, ছোট ব্যবসা হতে পারে, তারা আপনাকে স্পন্সর করবে। এটা খুব অতীতে খুব সহজ ছিল, কিন্তু বর্তমান সময় দেখা যায় লেংদি প্রসেসের কারণে, মনে করেন আপনি একটা ফাস্টফুডের দোকান ওন করেন, এখন আপনি যদি একজন এমপ্লয়ি আনতে চান, ধরেন ইন্ডিয়া থেকে পাকিস্তান থেকে নিয়ে আসবেন, তখন আপনার যে হয়তো 5 জন এমপ্লয়ি মাত্র কর্মচারী এখানে, বা 3 জন এমপ্লয়ি কাজ করেন ছোট একটা স্টোরে, আপনার একজন লোক প্রয়োজন, তা আপনি কি এই আসতে 3 বছর সময় লাগবে, আপনি কি পদটা খালি রাখবেন 3 বছরের জন্য? এই প্রশ্নটা কিন্তু আমি করতে যেতাম, পদটা খালি রাখবেন না। সো আমেরিকান সরকার আগে এটা বুঝে নাই, ডোনাল্ড ট্রাম্প আসার পরে সে তো এই ব্যবসা বুঝে, এখন সেগুলোকে টাইট দিচ্ছে। কারণ দেখা যাচ্ছে অনেকেই অনেক টাকা দেওয়ার পরে 10 লাখ, 5 লাখ, 20 লাখ টাকা দেওয়ার পরে দেখছে যে আর কোনো সুযোগ পাচ্ছে না। সো এই ক্ষেত্রে তারা প্রতারিত। আমি এই ক্ষেত্রে বলবো, যদি আপনারা না বুঝেন, আপনারা এইসব ক্ষেত্রে হাত দেওয়ার প্রয়োজন নেই। সবাই করে কি মুখরোচক বিজ্ঞাপন দেখে যে তার LC হয়ে গেছে, লেবার সার্টিফিকেট মিনস নাথিং। যদি কেউ বলে লেবার সার্টিফিকেট অ্যাপ্লাই করছে মিনস নাথিং, লেবার সার্টিফিকেট অ্যাপ্রুভ হয়েছে মিনস নাথিং, I-140 অ্যাপ্রুভ হইলেও নাথিং। কেন নাথিং বলতেছি? ফাইনাল ভিসা পাওয়ার আগ পর্যন্ত ইউ ক্যান নট গ্যারান্টি দ্যাট দিস পারসন উইল কাম টু দ্য কান্ট্রি উইথ এ গ্রিন কার্ড। কারণ যখন আপনার অ্যাডজাস্টমেন্টে অ্যাপ্লাই করবেন, এখানে থাকলে অ্যাডজাস্টমেন্ট, আর যদি দেশে থাকেন কনসুলার প্রসেসিং। কনসুলার প্রসেসিং স্পন্সর করতে হবে, কিন্তু ওই এমপ্লয়ার আপনাকে স্পন্সর করবে। বলেন ম্যাকডোনাল্ডস, বলেন সাবওয়ে, বলেন গ্যাস স্টেশন, বলেন কোনো হোটেল মোটেল, যে পজিশনের নাম করেন না কেন, স্কিলড আনস্কিলড আছে। স্কিলড হচ্ছে যারা স্কিল যোগ্যতা অনুযায়ী, আর আনস্কিল হচ্ছে কোনো ধরনের তারা লাগে না, অভিজ্ঞতার প্রয়োজন নাই। সো এই ক্ষেত্রে যদি এমপ্লয়ার তখন আপনাকে 3 বছর 4 বছর পরে স্পন্সর না করে, বা সে আরেকজন এমপ্লয়ি পেয়ে গেল আপনার জায়গায় যোগ্য সম্পন্ন, দেন ইউ আর গন। সেই ক্ষেত্রে মানুষজন করে কি, আমি যখন ঢাকায় যাই, সরি টু সে, আমার কথাগুলো কিন্তু সব প্র্যাকটিক্যাল। এখানে কোনো কিছু আপনাদের জন্য মানে যে বানানো কোনো কথা নাই, আমি তথ্য এবং অভিজ্ঞতার ভিত্তিতে কথা বলি। সো দেখা যায় যে ওয়েস্টার্নে থাকলে বা যে যখনই থাকি, হোটেলের লবিতে লাইন থাকে, যারা আমার চেক ইন দেওয়া থাকে, তারা EB3 প্রতারণা হয়েছে, 15 লাখ টাকা দিচ্ছে, এখন আর ফোন ধরে না। সেগুলো বলতে আসলে লজ্জা পাই, কারণ এটা আমরা কোনো অ্যাটর্নি এগুলো করি না। বিইং অ্যান অ্যাটর্নি এট ল, আমরা কিন্তু কারো কোনো এমপ্লয়ির কাছ থেকে প্রথম দিকে
আমি একবারে 1.5-3 ঘন্টা বলতে চাই, আমরা নট এ সিঙ্গেল পেন নিতে পারি না। আমরা রিপ্রেজেন্ট করব। অ্যাটর্নি যদি কেউ বলে আমি এমপ্লয়িকে রিপ্রেজেন্ট, হি ইজ রং, হি ইজ আনএথিক্যাল। আমরা এমপ্লয়ারকে রিপ্রেজেন্ট করব। প্রথমে লেবার সার্টিফিকেট কে করে? এমপ্লয়ার ফাইল করে, তার কাজে তাকে আমরা এমপ্লয়ি থেকে একটা পয়সা নেওয়ার নিয়ম নেই, আমাদের নিতে পারি না। এই জন্য আমি কাজগুলো খুব আমি প্র্যাকটিস ফর 20 ইয়ার্স সবসময় বলি, কারণ এথিক্স মেনটেন করে চলি বিধায় আপনাদের সবার দোয়ায় আমি 20 ইয়ার্স যাবত ইনশাআল্লাহ প্র্যাকটিস করে আসছি, কিন্তু আনএথিক্যাল কিছু করতে চাই না। কারণ এমপ্লয়ারের কাছ থেকে এমপ্লয়ার আমাকে টাকা দেবে, ফি দেবে, আমি এমপ্লয়ারকে রিপ্রেজেন্ট করব, কিন্তু তার প্রয়োজনে আপনি কাজ করছেন। এমপ্লয়ির কোনো প্রয়োজন নাই এখানে। আমাদের দেশে প্রেক্ষাপট কিন্তু প্রেক্ষাপটটা উল্টা, কারণ আমরা ঘুষ দিতে পছন্দ করি। আমরা সবাই মনে করি যে দালাল ধরলেই কাজটা হয়ে যাবে। এই জন্য আমি বলি না সবাই প্রতারিত হচ্ছে, কিছু লোকের কাজ হচ্ছে, 10টার মধ্যে 3টা হয়তো হচ্ছে, 7 জনের প্রতারিত হচ্ছে। সো এই ক্ষেত্রে আমরা সতর্ক থাকতে হবে, বুঝতে হবে আসলে আমাকে যে প্রতিষ্ঠানটা স্পন্সর করছে, আর সমস্যা হচ্ছে আমাদের অজ্ঞতা বেশি। আনস্কিল যারা আসছে তাদের কিন্তু যোগ্যতা নাই, এবং তারা এডুকেশন কম থাকলেও অনেক আছে যে পিএইচডি ডিগ্রি হোল্ডার, সে আসে আনস্কিল কাজে, তাকে তো প্রথমেই সন্দেহ করবে, ইউ হ্যাভিং এ পিএইচডি ডিগ্রি, why you want to work in a subway, at a subway gas station, why? প্রশ্ন আসে না? কিন্তু অনেকে চলে আসছে, কাজও করছে, আবার অনেকের গ্রিন কার্ড বাতিল হচ্ছে এবং হবে। কেন হবে? কারণ তারা হয়তো এমন রিমোট এরিয়ায় তারা কাজ নিয়ে আসছিল, গ্রিন কার্ডও পেয়েছে, পাওয়ার পরে তারা ওইখানে যায় নাই। কেন যায় নাই? তারা তো গ্রিন কার্ড পেয়ে গেছে, কিন্তু এমপ্লয়ার হয়তো পজিশনই নাই, হয়তো কোনো একটা প্রতিষ্ঠানে 5 জন এমপ্লয়ার, তাকে যে জায়গা দেবে এই জায়গাটা তাদের নাই, তখন সে কোথায় যাবে? কাজও নাই, অন্য জায়গায় কাজ করেছে। এইগুলো যখন ফাইন্ড আউট করতে পারতেছে আমেরিকান ইমিগ্রেশন, ইটস এ স্মাগলিং, হিউম্যান ট্রাফিকিং বলতে মানব পাচারের জন্য কাজটা করতে। দিস ইজ রং। কোনোভাবে এটা আমেরিকান যে আমাদের যারা ইমিগ্রেশন আইন তৈরি, তারা ইন্টেন্ড করে না, এটা করছিল আমেরিকার ইকোনমিকে বুস্ট করার জন্য। কিন্তু থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির লোকজন এত নেগেটিভ ভাবে নষ্ট করছে, প্রয়োজনে কেউ পরে আনতে পারবে না। সেই জিনিসটা আমরা সতর্ক থাকতে হবে। প্রথমে বলছিলাম যে এমপ্লয়ার অ্যাটর্নিকে হায়ার করবে, অ্যাটর্নি রিপ্রেজেন্ট করবে এমপ্লয়ারকে, দেন এমপ্লয়ি আসবে। এমপ্লয়ি যখন যে ইমিগ্রেশন বেনিফিট জন্য অ্যাপ্লাই করবেন, তখন এমপ্লয়ির কাছ থেকে সকল ডকুমেন্ট চাওয়া হয়, এবং এমপ্লয়ার তখন আবার এমপ্লয়ারই ফাইল করে। এমনকি অ্যাটর্নি ফিটাও আমরা এমপ্লয়ার দিচ্ছে। তারপর যখন অ্যাডজাস্টমেন্ট ফাইল করবে বা কনসুলার প্রেসিডেন্ট ফাইল করবে, যদি কারেন্ট হয় এমপ্লয়ার ট্যাক্স রিটার্ন লাগবে। আপনার প্রশ্ন ছিল, আমি এই প্রশ্নটা আমি করতে চাই, তারপরে আমি আপনার কাছ থেকে উত্তর নিব। প্রশ্ন হয়তো থাকতে পারে যে না, আমি প্রশ্নটা করি আগে আপনার কাছে। সেটা হচ্ছে, আমাদের এটা কি জানার অবশ্যই সুযোগ থাকা দরকার যে আমাকে যে কোম্পানি স্পন্সর করছে, আসলে একজন ইউএসসিআইসি যদি সে বা লেবার কোর্টে যদি সে স্পন্সর করতে চায়, তার যদি দরকার হয়, সেক্ষেত্রে আসলে তার ট্যাক্স কত ইয়ারলি, এবং সে একই বছরে কয়জনকে আসলে ধন্যবাদ। এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনারা যেটা মনে রাখবেন যে লেবার সার্টিফিকেটটা হয় ডিপার্টমেন্ট অফ লেবার থেকে। ওকে, সো এইখানে লেবার সার্টিফিকেট ইস্যু করেন যতদিন ইচ্ছা করা যায়। কেন করা যায়? কারণ আপনি যখন ফাইল করলেন, এটা কিন্তু ইমিগ্রেশন ফাইল করছেন না, ফাইল করছেন ডিপার্টমেন্ট লেবারে। যদি লেবারে ফাইল করেন, আপনি হয়তো এ আব্দুল সালাম বা ইশতিয়াক আহমেদকে ফাইল করলেন, দেখা গেল তারা হয়তো বললো যে এই লোক আর কাজ করবেন না। কারণ আপনি কি আমার জন্য 3 বছর অপেক্ষা করবেন? এখানে কাজ ছেড়ে দেবেন না, ডেফিনেটলি দেবেন না, তাই না? আপনার জন্য কাজ ছেড়ে দেবেন না, এমপ্লয়ার কিন্তু বসে থাকবে না। সো এই জিনিসটা এরকম হয় যে আপনি একজনের লেবার অ্যাপ্লাই করলেন, আরেকটাও করতে পারেন, সমস্যা নাই। তো প্রতারণাটা এখান থেকে শুরু হয় যে একটা প্রতিষ্ঠানের নামে অনেকগুলো লেবার সার্টিফিকেট হইতে পারে, তারা বলবে যে এটা আর হচ্ছে, এটা আসতেছে না, ইজ ইন্টারেস্টেড, ডান। তো এইভাবে লেবার সার্টিফিকেট হইতে পারে, হওয়া মানে না যে, আবারও বলছে লেবার সার্টিফিকেট অ্যাপ্লাই করা বা লেবার সার্টিফিকেট হওয়া, যেটা এলসি বলেন, তার মানে কিন্তু আপনার কিছুই না, কারণ এটা মাত্র শুরু। তারপরে কি লাগবে ডকুমেন্ট? প্রথমে আমরা দেখতে চাই
যে প্রতিষ্ঠানটা একজন এমপ্লয়িকে স্পন্সর করবে তার ট্যাক্স রিটার্ন দেখতে চাই। তার যে হয়তো মনে হতে পারে সে একটা বড় কোম্পানি, তার হয়তো এমপ্লয়ি যে কজন আছে এনাফ, তার হয়তো উদ্বৃত্ত সে ট্যাক্স দেখায় না। ট্যাক্স দেখায় এখানে দেখছে অনেকেই ট্যাক্স যে মানে আরেকজন এমপ্লয়ি রাখার মতো তার ট্যাক্স ফাইল আছে কি না। ধরেন একটা এমপ্লয়ি মিনিমাম বেতন হইতে পারে $30,000-40,000, তার যদি ইভেন্চুয়ালি আমরা যদি দেখি যে প্রতিষ্ঠানটা ইন ফিউচারে শেয়ার এমপ্লয়ি এফোর্ড করতে পারবে না, তার মানে 4 বছর পরে তার ভিসাটা তার হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ এমবাসি যখন দেখবে তার এনাফ ইনকাম নাই, তার কনসিকুয়েটিভলি কোনো ইনকাম নাই বা কম, সেল কম, তখন তারা ভিসা দেবে না। কিন্তু ইন দি এই বিটুইন দিস টাইম এলসি ফাইল করার থেকে আপনার ইন্টারভিউ পর্যন্ত এমপ্লয়ি যে সে কিন্তু কাউকে না কাউকে টাকা একটা দিয়ে দিয়েছে, এটা কিন্তু রং। এটা রং বলাতে অনেকে আমার বিরুদ্ধে কথা বলবে। আমি কেন এই কথাগুলো বলি? আমি চাই না যে আমার দেশের লোকগুলা প্রতারিত হোক, কারণ আমি আসলে খুব কাছ থেকে জনগণের সাথে মিশিত। আমি একবারে গরিব রিক্সাওয়ালা থেকে প্রাইম মিনিস্টার পর্যন্ত আমার সব জায়গায় বিচরণ। আই এনজয় মাই লাইফ, এইভাবেই করি। কিন্তু এই জন্যই চাই না যে কষ্ট অর্জিত টাকাটা মানুষের নষ্ট হয়ে যাক। আর যার কোনো ধরনের সোশ্যাল ইন্টারাকশন নাই, কিছু লোক আছে হাই সোসাইটিতে চলে না, তাদের টাকা কিন্তু ফেরত আসে না। যদি আপনার হয়তো এলবিস, আপনি হয়তো একটা অনেক নেটওয়ার্ক অনেক লোককে চেন, আপনার কাছ থেকেও টাকা নিলে হয়তো ফেরত দিতে পারে বাধ্য, বা আপনি চেষ্টা করে। কিন্তু অনেক লোক আছে যারা ওই লেভেলে কোনো লোক নাই, তাদের জন্য কষ্ট হয়। তারা কষ্টার্জিত 15 লাখ 20 লাখ টাকা দিলে লুকস ব্যাড। আপনারা, আমি সবাইকে বলবো, আপনারা যদি কাউকে হেল্প করতেন মন থেকে হেল্প করবেন। এবং হ্যাঁ, আপনি যদি কোনো ফি, অবশ্যই ফি আপনি চার্জ করেন একটা নির্ধারিত পরিমাণ। যদি হেল্প করেন বিনা পয়সাতে, কেউ কাউকে হেল্প করে না। হ্যালো, এটা কি অ্যাটর্নি মঈন চৌধুরীর নাম্বার? জি বলছি, আমি অ্যাটর্নি মঈন চৌধুরী। দীর্ঘ 15 বছর যাবৎ আমেরিকাতে দুর্ঘটনায় আহতদের জন্য মিলিয়ন ডলার আদায় করে দিয়েছি। আপনাদের গাড়ি দুর্ঘটনা, কনস্ট্রাকশন কাজের দুর্ঘটনা, হাসপাতালে ভুল চিকিৎসা সহ যে কোনো দুর্ঘটনায় সর্বোচ্চ ক্ষতিপূরণ আদায় বিনামূল্যে আমাদের অভিজ্ঞ অ্যাটর্নিদের পরামর্শ নিন। নিউ ইয়র্ক, নিউ জার্সি, কানেটিকাট, পেনসিলভেনিয়া, মিশিগান সহ বিভিন্ন স্টেটে লাইসেন্সধারী অভিজ্ঞ সহযোগী অ্যাটর্নিরা আপনাদের সেবায় নিয়োজিত। কল 1866 মঈন ল, সেল 9172829256। হ্যালো, এটা কি অ্যাটর্নি মঈন চৌধুরীর নাম্বার? জি বলছি, আমি অ্যাটর্নি মঈন চৌধুরী। দীর্ঘ 15 বছর যাবৎ আমেরিকাতে দুর্ঘটনায় আহতদের জন্য মিলিয়ন ডলার আদায় করে দিয়েছি। আপনাদের গাড়ি দুর্ঘটনা, কনস্ট্রাকশন কাজের দুর্ঘটনা, হাসপাতালে ভুল চিকিৎসা সহ যে কোনো দুর্ঘটনায় সর্বোচ্চ ক্ষতিপূরণ আদায় বিনামূল্যে আমাদের অভিজ্ঞ অ্যাটর্নিদের পরামর্শ নিন। নিউ ইয়র্ক, নিউ জার্সি, কানেটিকাট, পেনসিলভেনিয়া, মিশিগান সহ বিভিন্ন স্টেটে লাইসেন্সধারী অভিজ্ঞ সহযোগী অ্যাটর্নিরা আপনাদের সেবায় নিয়োজিত। কল 1866 মঈন ল, সেল 9172829256। কিন্তু এটা একটা অ্যাফোর্ডেবল এবং হইতে হবে যে আসলে নিয়মের ভিতরে হওয়াটা উচিত। আর একটা জিনিস হচ্ছে, যদি কোনো সময় মনে হয় যে কোনো এমপ্লয়ার কারো কাছ থেকে $1 পর্যন্ত নিয়েছে যে এই তার চাকরির বিনিময়ে, এটা কিন্তু এমপ্লয়ারও জেলে যাবে, ওই লোকেরও জেলে যাবে। সো এই ক্ষেত্রে জিনিসগুলো আসলে খুবই সেন্সিটিভ। এবং আমি কথাগুলো যে বলছি হয়তো অনেকে ব্যক্তিগতভাবে, আমি কিন্তু কাউকে ব্যক্তিগতভাবে কাউকে কোনো ধরনের অ্যাটাক করতে চাই না। আমি শুধু লগুলা, যেহেতু আমি ল দেশে পড়েছি, এই দেশে ল পড়েছি, লগুলা আমি জানানো উচিত বলে আমি নৈতিক দায়বদ্ধতা মনে করি। জি অবশ্যই। আমি একটু অন্যদিকে চলে যাই। L1 আর L2 বর্তমান পরিস্থিতি কি? L1টা হচ্ছে ইন্ট্রা কোম্পানি ট্রান্সফার। যদি আপনার কোনো দেশে মাদার অর্গানাইজেশন থাকে, আপনি যদি আমেরিকায় ব্রাঞ্চ করতে চান, যদি এনাফ ফান্ডিং থাকে, আপনার বৈধভাবে টাকা নিয়ে আসতে পারেন এই দেশে, এবং একজন অফিসিয়াল লোকেশন থাকে এবং একজন ম্যানেজারিয়াল ক্যাপাসিটি, যেই ভদ্রলোক বা ভদ্র মহিলা তার নিজ দেশে এই কোম্পানিতে অ্যাটলিস্ট মিনিমাম 3 ইয়ার্স ম্যানেজারিয়াল ক্যাপাসিটি কাজ করেছিল, বুঝাতে পারে, দেন সে এখানে ট্রান্সফার নিতে পারে এবং এটা বৈধ। এবং তার সাথে তার যে ডিপেন্ডেন্ট L2-তে আসবে, এটা কিন্তু কারেন্ট করা যায়। কিন্তু প্রথম এবং প্রতিবন্ধকতা হচ্ছে অনেকে ট্যাক্স ফাইলটা পরে আসবে। প্রথম হচ্ছে তার ইয়াটা হয় না,
তার যে প্রাতিষ্ঠানিক কাঠামোটাকে তৈরি করা, অফিস নেওয়া এবং আনসার্টেন থাকে, এবং তাদের যে ডকুমেন্টেশন, টাকা যে আর্থিক যে স্বচ্ছতা, টাকাটা কিন্তু ওয়ারে আসতে হবে। আমরা যেমন ইনভেস্টমেন্ট করি $800,000 যে EB-5টা আমরা করি, EB-5 কিন্তু চাইলে অনেকেই আসতে পারতো, টাকা কিন্তু অনেকের দেশে আছে, কিন্তু আনার মাধ্যমটা না বিধায় অনেকে পারে না, এবং এই ক্ষেত্রে অনেকে না জেনে না বুঝে বিভিন্ন জায়গায় ইনভেস্ট করে, যেটা হচ্ছে অথেন্টিক না। কারণ আমি প্রতারণার ক্ষেত্রে সব সচেতন থাকি এই কারণে, কারণ আমেরিকায় অনেকগুলো রুগ্ন প্রতিষ্ঠান আছে, রুগ্ন শিল্প আছে, এগুলোতে আপনি যদি ইনভেস্ট করেন, আমরা অ্যাটর্নিরা অনেক পয়সা অনেক ফি চার্জ করি EB-5 এর ক্ষেত্রে। কেন চার্জ করি? কারণ এই ক্ষেত্রে আমাদের যে রিস্কটা থাকে অনেক বেশি। $800,000 আপনি ইনভেস্ট করছেন আমেরিকার কোথাও সার্ভিস সেন্টারে, আর USCS ডেজিগনেটেড সার্ভিস সেন্টার, তো এই ক্ষেত্রে আপনার টাকাটা যেভাবে নিরাপদ থাকে, আমরা ডিউ ডিলিজেন্স করতে হবে। ডিউ ডিলিজেন্স বলতে তদন্ত করতে ওই প্রতিষ্ঠানটা আসলে শেষ পর্যন্ত টিকবে কিনা। যদি দেখা গেল আপনার 800,000 এরকম অনেক লোকের 100 লোকের 800,000 হলে কত $80 মিলিয়ন হয়ে যায়, সে নিয়ে হয়তো ব্যাংকরাপ্ট হয়ে গেল। ব্যাংকরাপ্ট প্রতিষ্ঠান না থাকে তো আপনার আপনার যে সিকিউরিটি থাকলো না EB-5 এর, সেই ক্ষেত্রে অ্যাটর্নি ফিও বেশি আসে, সার্ভিস চার্জ বেশি আসে। কিন্তু মানুষ মনে করে আমরা যখন কথা বলি ভাবে যে এটা ঠিক না, কিন্তু এই কথাটা যদি কেউ আপনার ভিন্ন ধর্মের কেউ বলে তাহলে আবার বিশ্বাস করবে। সো জিনিসটা হচ্ছে টাকাটা থার্ড কান্ট্রি জানাটা খুবই ইম্পর্টেন্ট, প্রপার চ্যানেলে, এবং এটা আপনার হতে হবে, যে অ্যাপ্লিক্যান্ট যে তার হতে হবে। এটা আবার ইয়া হবে না, লোন হবে না, গিফট হতে পারে, কিন্তু গিফট হতে পারে, গিফটও আবার যে গিফট দিল আমরা টাকার সোর্স দেখি, সোর্সটা কি, টাকার সোর্স যদি প্রপার না হয়, যেমন বাংলাদেশ থেকে শুনছে 1,000 কোটি টাকা কারে দিয়ে দিচ্ছে, আমরা 1,000 কোটি টাকা এখানে চিন্তা করি না, আমরা মিলিয়ন হিসাবে চিন্তা করলে এনাফ একটা ভিসার জন্য, EB-5 এর গ্রিন কার্ডের জন্য। কিন্তু আমরা 1,000 কোটি টাকা পাচার হয়েছে, কোন দিকে যায় এটা আমরা বুঝি না, এটা কিভাবে যাচ্ছে তারাও হয়তো জানে না কোথায় টাকাটা আছে। সেই ক্ষেত্রে টাকা প্রপার সোর্স এবং সিজন, সোর্স হচ্ছে টাকাটা কোন চ্যানেলে আসছে, মাধ্যমে, সিজন হচ্ছে টাকাটা একটা সার্টেন টাইম আপনার কাছে টাকাটা ছিল কিনা। যদি দেখা যায় আপনি কালকে টাকাটা আসছে, কোত্থেকে আসছে জানেন না, সেটা তারা ডিনাই করবে। সেক্ষেত্রে আমাদের ব্যাংক স্টেটমেন্ট সিজনটা কত মাস আপনার কাছে টাকাটা ছিল। এক্সেপশন অবশ্যই আছে, এভরি সিঙ্গেল লর এক্সেপশন আছে, এবং এটা প্রোভাইড করা যায় প্রপার ডকুমেন্টেশনের মাধ্যমে। তার মানে না যে থাকতেই হবে, কিন্তু সোর্সটা খুব ইম্পর্টেন্ট, এবং কোথা থেকে আসছে। অনেক সময় দেখা যায় ভয়ে মানুষ বিভিন্ন জায়গাতে টাকা আসে, এই লোককে সে চেনে না, কোনো নেক্সাস বা কানেকশন নাই। আমি আপনাকে কেন $500,000 দেবো, কেন দেবো, কোথায় ইনকামটা আসলো করতে, এগুলো আবার মানি লন্ডারিং এ চলে যায়। অনেক সময় দেখা যায় কেউ ভুল করে ভুল জায়গা থেকে টাকাটা আসে, দেন ইট গো ফর ইনভেস্টিগেশন। মানে আসলে যেটাই করি না কেন স্বচ্ছ এবং প্রপার ওয়েতে আসলে করা। আমি একটু অন্য প্রসঙ্গে যাই, আমরা যেহেতু ইমিগ্রেশন নিয়ে কথা বলছি, ক্রাইম এন্ড ইমিগ্রেশনের মধ্যে আসলে সম্পর্কটা যদি আপনি একটু ব্যাখ্যা করতেন। ধন্যবাদ। ক্রাইম এবং ইমিগ্রেশন একটার সাথে একটা খুবই জড়িত, কারণ হচ্ছে বর্তমান সময়ে, সব সময় কিন্তু বর্তমান সময়ে এটা একটু বেশি, যারা নন ইমিগ্রান্ট ভিসায় এই দেশে আছেন, অবস্থান করছেন, লেকেন্স রাইলি অ্যাক্ট অনুযায়ী, যে একটা ডেমোক্রেট রিপাবলিকান দুই পক্ষ একসাথে সাইন করেছিল, এবং ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আসার পরে দ্বিতীয় সপ্তাহে এটা দেয় সাইন ইনটু দ্য ল, যে যদি কোনো টুরিস্ট অথবা অন্য যারা নন ইমিগ্রেন্ট ভিসা আছেন, তারা যে কোনো ধরনের ক্রাইমে যদি অভিযুক্ত হন, দে ক্যান রিভোক ইউর ভিসা, no matter what, no matter who you are, they can revoke your visa. এবং গ্রিন কার্ডের ক্ষেত্রে কিছু শিথিলতা আছে, তবে গ্রিন কার্ডের ক্ষেত্রে যদি বড় ধরনের ক্রাইমে কেউ অভিযুক্ত হওয়া মানে গ্রিন কার্ড বাতিল না, গ্রিন কার্ডের ক্ষেত্রে দোষী সাব্যস্ত হতে হবে। যদি কেউ কনভিক্টেড হয় অথবা গিলটি প্লি করে, কনভিক্টেড আর গিলটি প্লি একই ধরনের, কিন্তু কনভিক্টেড হচ্ছে ট্রায়ালের মাধ্যমে দোষ স্বীকার করা, আর গিলটি প্লি হচ্ছে স্বেচ্ছায় দোষ স্বীকার করা। যখন আমেরিকার লিগ্যাল সিস্টেমটা এখন ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে বেশি আলোচিত এবং সবচেয়ে বেশি প্রশংসিত এবং সবচেয়ে বেশি কার্যকর। যেমন বাংলাদেশের ক্ষেত্রে বলবো,
আপনারা আমেরিকায় যে ক্রাইমের ক্ষেত্রে বললাম, আমি যে পাবলিক ডিফেন্ডার, মানে সরকারি বেতনে আমি আসামিদের সার্ভিস দিতাম। আমি ফার্স্ট যখন শুরু করলাম প্র্যাকটিস, সো পাবলিক ডিফেন্ডার ছিলাম। এখানে গিলটি প্লি হচ্ছে, এই প্লিটা বাংলাদেশে নাই। প্লি যে আমরা যে প্লি এগ্রিমেন্টটা বাংলাদেশে নাই, কোনো অনেক দেশে নাই। এটা হচ্ছে আমেরিকার লিগ্যাল সিস্টেম বেস্ট বলবো কেন, অনেকে ছোটখাটো অপরাধে অভিযুক্ত হয়, সে জানে সে দোষী, এভিডেন্স সরকারের কাছে এনাফ এভিডেন্স আছে সে দোষী, কিন্তু তাকে সুযোগ দেওয়া হয়। ফার্স্ট টাইম ক্রাইম করছো, হয়তো তার শাস্তি হইতো 1 মাস জেল হতো, তাকে বলে তোমাকে প্রবেশন দিয়ে দেওয়া হলো, তুমি যদি দোষী স্বীকার করছো, ট্রায়ালে গেলে তার হয়তো 1 মাসই জেল হইতো বা 3 মাস জেল হইতো। যদি সে ট্রায়ালের খরচ বাঁচাচ্ছে, তার হয়তো ট্রায়াল করা লাগছে না, সরকারের এভিডেন্স দিয়ে প্রমাণ করতে বলে সে দোষী, এবং তাকে চান্স দিলে তুমি দোষ স্বীকার করলে তোমার শাস্তি কমে দেওয়া হবে এবং তাকে প্রবেশনে নিয়ে আসা হলো। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে দেখা যায় শাস্তি একটা মুরুখ চুরি করলে যা শাস্তি হবে তার জেল তারা দিয়ে দেবে। সো এই জিনিসটা আমিও আপনাদের চ্যানেলের মাধ্যমে বাংলাদেশ সরকারকে অনুরোধ করব, বর্তমান সরকারকে, অনেকেই চিনি কিন্তু পার্সন বলতে চাচ্ছি না, আপনারা আমেরিকান লিগ্যাল সিস্টেম যদি আপনারা ফাইলের নথি কমাইতে চান, ক্রিমিনাল সিস্টেম জাস্টিস সিস্টেম রিফর্ম করতে চান, আমেরিকান কোন অ্যাটর্নির সাথে আমরা আছি আপনাদেরকে হেল্প করার জন্য। কেস লোড অনেক কমে যাবে, তখন আর আদালতে স্বচ্ছতা আসবে, এবং এই ক্ষেত্রে পুলিশ এবং প্রশাসনকে দক্ষতার সাথে কাজ করতে হবে। আমেরিকায় যে কাজ করে তারা পুলিশ এবং প্রশাসন এভিডেন্স এইভাবে ক্রিয়েট করে যে আসামি আর না বলার সুযোগ নাই, সে বাধ্য হয়ে দোষ স্বীকার করে যে দোষ আছে। ব্যতিক্রম তো থাকবে, আমেরিকায় যে ব্যতিক্রম না এটা বলবো না, কিন্তু এই ক্ষেত্রে জনগণ মানে আইনের শাসনটা খুব ভালোভাবে উপভোগ করতে পারে। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর যদি গ্রিন কার্ডধারীর কথা যেটা বললাম, গ্রিন কার্ডধারী কেউ যদি ডোমেস্টিক ভায়োলেন্সে কেউ যদি দোষ স্বীকার করে অথবা গিলটি প্লি অথবা কনভিক্টেড হয়, ডোমেস্টিক ভায়োলেন্স ইজ অনলি ক্রাইম, যেই ক্রাইমে কেউ যদি মিসডিমিনারও দোষ স্বীকার করে তার কিন্তু গ্রিন কার্ড বাতিল আবশ্যক, বাধ্যতামূলক, সরকার চাইলে বাতিল করতে পারে। ডোমেস্টিক ভায়োলেন্স কি? ডোমেস্টিক ভায়োলেন্স হাজব্যান্ড ওয়াইফ, ছেলে মেয়ে, ভাই বোন, যারা একই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, যারা একই বাসায় থাকার মতো সম্পর্ক, এইটা কেবল ডোমেস্টিক রিলেশনস। ডোমেস্টিক রিলেশনস এর মধ্যে কারো যদি অ্যাসল্ট, মিসডিমিনার, ক্রাইমের হচ্ছে 2টা ক্যাটাগরি, ক্রাইমটাকে ক্লাসিফাই করে 2 ভাবে, ফেলনি, মিসডিমিনার। ফেলনি হচ্ছে যেই ক্রাইমের শাস্তি, যে অপরাধের শাস্তি 1 বছর বা তার বেশি সশ্রম কারাদণ্ড, এটাকে বলে ফেলনি, মানে গুরুতর অপরাধ। আর মিসডিমিনার হচ্ছে যে সব ক্রাইমের শাস্তি 1 বছরের নিচে এবং যাটা অথবা শাস্তি, কিন্তু অ্যাসল্টের মধ্যে ডিপেন্ড করে। আর ক্রাইমের ক্লাসিফিকেশন আছে, বাংলাদেশের সাথে আমেরিকার ক্রাইমের সম্পূর্ণ ডিফারেন্ট ক্লাসিফিকেশন গুলো। সো যদি একটা লোক কারো সাথে ক্রিমিনাল কেসে জড়িত হয়ে আসে, যদি 1 বছরের শাস্তি হলে যে অপরাধ, যে গ্রিন কার্ডের যে এফেক্ট হবে, যদি ডোমেস্টিক ভায়োলেশনে কেউ যদি এই একটা গিলটি প্লি করে, তার সেম কনসিকুয়েন্স, তার গ্রিন কার্ড বাতিল হতে পারে। আর যদি অন্য কোনো ক্রাইমে কেউ যদি দোষ স্বীকার করে কনভিক্টেড হয়, 1 ইয়ারের বেশি যদি শাস্তি হয়, জেল হয়, তখন তাকে ম্যান্ডেটরি ডিপোর্টেশন। আপনাকে আবারও ধন্যবাদ। আমিও বিদায় নিয়ে আসি। দর্শক দেখছিলেন ল অ্যান্ড ইমিগ্রেশন উইথ অ্যাটর্নি মঈন চৌধুরী। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখতে থাকবেন চ্যানেলের সকল আয়োজন। হ্যালো, এটা কি অ্যাটর্নি মঈন চৌধুরীর নাম্বার? জি বলছি, আমি অ্যাটর্নি মঈন চৌধুরী। দীর্ঘ 15 বছর যাবৎ আমেরিকাতে দুর্ঘটনায় আহতদের জন্য মিলিয়ন ডলার আদায় করে দিয়েছি। আপনাদের গাড়ি দুর্ঘটনা, কনস্ট্রাকশন কাজের দুর্ঘটনা, হাসপাতালে ভুল চিকিৎসা সহ যে কোনো দুর্ঘটনায় সর্বোচ্চ ক্ষতিপূরণ আদায় বিনামূল্যে আমাদের অভিজ্ঞ অ্যাটর্নিদের পরামর্শ নিন। নিউ ইয়র্ক, নিউ জার্সি, কানেটিকাট, পেনসিলভেনিয়া, মিশিগান সহ বিভিন্ন স্টেটে লাইসেন্সধারী অভিজ্ঞ সহযোগী অ্যাটর্নিরা আপনাদের সেবায় নিয়োজিত। কল 1866 মঈন ল, সেল 9172829256।
হ্যালো, হ্যালো, এটা কি অ্যাটর্নি মঈন চৌধুরীর নাম্বার? জি বলছি। আমি অ্যাটর্নি মঈন চৌধুরী। দীর্ঘ 15 বছর যাবৎ আমেরিকাতে দুর্ঘটনায় আহতদের জন্য মিলিয়ন মিলিয়ন ডলার আদায় করে দিয়েছি। আপনাদের গাড়ি দুর্ঘটনা, কনস্ট্রাকশন কাজের দুর্ঘটনা, হাসপাতালে ভুল চিকিৎসা সহ যে কোনো দুর্ঘটনায় সর্বোচ্চ ক্ষতিপূরণ আদায় বিনামূল্যে আমাদের অভিজ্ঞ অ্যাটর্নিদের পরামর্শ নিন। নিউ ইয়র্ক, নিউ জার্সি, কানেক্টিকাট, পেনসিলভেনিয়া, মিশিগান সহ বিভিন্ন স্টেটে লাইসেন্সধারী অভিজ্ঞ সহযোগী অ্যাটর্নিরা আপনাদের সেবায় নিয়োজিত। কল 1866 মঈন ল, সেল 917-282-9256।